কাবাব তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ সলিড গরুর মাংস। এখানে কিন্তু সলিড মাংসটাই নিতে হবে। আর এখানে নিয়েছি 1.5 কাপ বুটের ডাল। আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, তারপরে এটাকে আমি এভাবে রেখে দিয়েছি। তো কাবাব তৈরির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, মাংসের চাইতে কিন্তু বুটের ডাউলের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাহলে এর ব্যালেন্সটা ঠিক থাকবে এবং ভিতরে যে একটা জালি জালি ভাব থাকবে সেটা কিন্তু থেকে যাবে। তা না হলে ভাজার সময় কিন্তু ভেঙে যাওয়ার চান্স থেকে যায়। তো আমি এবার ফ্রাই প্যানের মধ্যে সেই 1 কাপ মাংস এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু ছোট ছোট করে কেটে রেখেছিলাম যাতে সিদ্ধ হতে খুব দ্রুত সিদ্ধ হয় এবং ভালোভাবে এর মধ্যে সব মশলা ঢুকে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি, 4টা কাঁচামরিচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। চাইলে এখানে জিরার গুঁড়াটাও ইউজ করতে পারেন। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এটা আপনাদের ঝাল পরিমাণ মতো আপনারা নিজেদের মতো করে দিয়ে নিতে পারেন। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, এখানে আমি 1/4 চামচ ব্যবহার করেছি। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/4 চামচ। এখানে রাঁধুনি কাবাব মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি এখানে রাঁধুনি মশলাটাই ব্যবহার করছি। এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা চাইলে বিট নুনও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি। এবারে আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করব, ঠিক এভাবে। আপনারা চাইলে এখানে মরিচের টুকরো করেও দিতে পারেন, তো এভাবে টুকরো করেও দিতে পারেন অথবা আস্ত মরিচও দিয়ে দিতে পারেন। তো আমি এইভাবে করে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, 1 কাপ পানি ব্যবহার করব। তো এবারে আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করছি। তো এবার এটাকে আমি রান্না করে নিব। তো আমি চুলাটাকে অন করে দিয়েছি, দিয়ে এবারে আমি এর মধ্যে 2 থেকে 3 টুকরা এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা কষিয়ে নেব। তো এটাকে এবার আমরা কষিয়ে নিচ্ছি। এই তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বুটের ডাল, সাথে দিয়ে দিচ্ছি আরও আধা কাপ বুটের ডাল। অর্থাৎ মাংসর চাইতে যদি ডালটা সামান্য কিছু পরিমাণ বেশি হয় তাহলে সুন্দর একটা আঠালো ভাব হয়ে যায়। এতে করে ভাজতে গেলে মাংসটা আর কাবাবটা আর ভেঙে যায় না, নষ্ট হয়ে যায় না। আর মাংসের পরিমাণটা যদি বেশি হয় খেতে ভালো লাগে অবশ্য ঠিকই, কিন্তু ভাজতে গেলে এটা বেশি হার্ড হয়ে যায় এবং এটা ভেঙেও যাওয়ার চান্স থাকে বেশি। তো সেই ক্ষেত্রে আমি এখানে এভাবে রাখি, এতে করে কিন্তু কোনোভাবে ভেঙে যাবে না এবং মসৃণ একটা ভাব চলে আসবে। তো আমি এবারে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিটা এমনভাবে আমি শুকাবো এতে করে ডালটা সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটা আরও নরম হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব যতক্ষণ না পানি শুকিয়ে যায়। এই তো আমার কিন্তু মোটামুটি পানিটা শুকিয়ে এসেছে এবং বুটের ডালটা কিন্তু অলরেডি গলে গেছে। তো এই অবস্থায় আমি একটু চেক করে নিচ্ছি
যে আমার মাংসটা আসলে নরম হয়েছে কিনা। তো দেখুন অনায়াসে এটা কিন্তু ভেঙে যাচ্ছে। তো এর তলায় লেগে যাচ্ছে। আমার মাংসটা কিন্তু একদম নরম হয়েছে এবং বুটের ডালটা একদম শুকিয়ে গেছে। তো প্রত্যেকটা মাংসই কিন্তু একদম নরম হয়ে গেছে। তো আপনারা চেষ্টা করবেন। আর এটাকে কিন্তু আরেকটা প্রসেসিংয়েও করা যায়। সেটা হচ্ছে আপনারা চাইলে মাংসটাকে কষিয়ে তারপর বুটের ডালটা যখন দিয়ে পানি দিবেন তখন অল্প পরিমাণ পানি দিয়ে আপনারা চাইলে 3টা সিজ দিয়ে নিলেই আপনার ডাল মাংস সম্পূর্ণই কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং রান্না করতেও কিন্তু সময়টা কম লাগবে। তো এ পর্যায়ে আমি এখানে আস্ত মশলাগুলো উঠিয়ে নিব। তো আমার পানিটা পুরোপুরি এখন কিন্তু শুকিয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে গেলে একদম শুকনা শুকনা হয়ে যাবে। তো আমি এখানে 35 থেকে 40 মিনিটের মতো এটাকে কুক করেছি। তো এটা আপনারা চাইলে মানে এবার আমরা চুলাটাকে অফ করে দিব। এটাকে ঠান্ডা করতে দিব, কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না। এটা গরম অবস্থায় চাইলে আপনারা এটাকে শিলপাটাতে বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারেও কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে পারেন। কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাকে কিন্তু বেশি মিহি করা যাবে না। বেশি মিহি করলে কিন্তু ভাজতে গেলে অনেকটাই ছেড়ে ছেড়ে আসে এবং মানে গলে গলে যায়। তো ব্লেন্ডারের চাইতে শিল নোড়ায় বেটে নিলে বেশি ভালো হয়। কিন্তু যারা ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করবেন তারা থেমে থেমে এটাকে একটু উল্টে পাল্টিয়ে ব্লেন্ড করতে হবে যাতে এটার হাঁস বজায় থাকে। এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে মাংসগুলো নিয়েছি। এবার এটাকে আমি ব্লেন্ড করব। তো আমি এবার এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এটাকে জাস্ট ক্র্যাশ করব। ঠিক ক্র্যাশও না, কিন্তু ওই রকম কোনো কিছু। তো বেশিক্ষণ বিট করব না, এভাবে ধরে অল্প অল্প করে বিট করব। পুরোভাবে দিতে যাবেন না সুইচটা, তাহলে কিন্তু একেবারে কিন্তু এটা মিহি হয়ে যাবে, ব্লেন্ড ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে করছি। ঠিক অল্প অল্প করে আমি এটাকে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন মাংসের হাঁসগুলো কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এবার এটাকে এর সাথে মেশানোর পালা। তো আমি এভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন, কারণ ডালটা তো এমনিই গলে গেছে। আর মাংসটা এর সাথে এভাবে ক্রাশ করে নিলে জালি জালি যে ভাবটা সেটা হয়ে যায় এবং এটা আঠালো একটা পর্যায়ে থাকে। এই তো এর মধ্যে কিন্তু একদম জাল। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং সাথেই দিয়ে দিব আমি 1/3 কাপ পেঁয়াজ। এখানে আমার ঝালের পরিমাণটা একদম ঠিক আছে, সেই জন্য আমি এখানে কাঁচামরিচ কুচি দিচ্ছি না। কখনো যদি এরকম মনে হয় যে না ঝালটা একটু কম হয়ে গেছে, তখন এখানে কিন্তু আপনারা কাঁচামরিচ কুচি কিংবা অনেকের পছন্দ অনুযায়ী ধনিয়া পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো আমার বাচ্চারা ধনিয়া পাতা পছন্দ করে না, তাই আমি ধনিয়া পাতা ব্যবহার করছি না। তো আমি এটাকে এভাবে মথে নেব। ডিমটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর মানে এটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। তো এখানে চাইলে আপনারা রান্নার তেলও ইউজ করতে পারেন। তো আমি এভাবে করে এটাকে সুন্দরভাবে আরেকটু মথে নেব। এবার হাতে একটু আমি রান্নার তেল ব্যবহার করছি এটাকে শেপ দেওয়ার জন্য।
তো আমি একটু তেলটা মেখে নিচ্ছি, নিয়ে আপনারা ঠিক নিয়ে যেমন খুশি তেমন কিন্তু শেপ দিতে পারেন। আর শেপটা একটু দিবেন সুন্দর মিহি মসৃণভাবে, এতে দেখতে ভালো লাগবে। তো আমি এইভাবে করে কাবাবের শেপটা দিয়ে নিচ্ছি। তো আমি এভাবে করে সবগুলো করে নিয়েছি। তো আমি এখানে কিছু করে রেখেছি এবং এখানেও কিছু করে রেখেছি। মোটামুটি আমার 22 থেকে 23টার মতো হয়েছে। আর এই যে গোল করে আমি লম্বাটে শেপ দিয়েছি, এগুলা কিন্তু চাইলে আপনারা ফ্রোজেন করে রেখে বিকেলে বাচ্চাদেরকে কিন্তু স্ন্যাক্স হিসেবেও দিতে পারেন। তো এতে করে এভাবে করে রাখলে মানে অনেক সুবিধা হয়। অতিথি আপ্যায়নে শুধু বের করে এগুলাকে ভেজে ফেলার পালা। তো এভাবে করলে কিন্তু আসলে অনেক বেটার হয়। তো আমি এবারে প্রথমে আপনাদের ফ্রোজেন করে দেখাবো। তো এভাবে তো আর ফ্রিজে রাখা যাবে না। তো প্রথমে আগে এভাবে করে রেখে এটাকে একটু ডিপ করতে হবে। তারপর এয়ারটাইট বক্স অথবা রেগুলার যে এয়ারটাইট প্যাকেট পাওয়া যায়, ঠিক সেইগুলোর মধ্যেও কিন্তু আপনারা এগুলোকে ফ্রোজেন করতে পারেন। তো আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এটা কিন্তু বেশ গরম হতে হবে, কারণ আমি সবগুলো ফ্রিজে এভাবে রেখেছিলাম। আর ফ্রিজ থেকে বের করেই সেই ঠান্ডা অবস্থায় আপনাদেরকে ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু পরবর্তী অবস্থায় তুলতে গেলে কিন্তু এর আকার ঠিক থাকবে না। তো তেলটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আর একসাথে অনেকগুলো দিতে যাবেন না, তাহলে কাবাবগুলো ভেঙে যেতে পারে। আর এটাকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভালো হবে না। রেজাল্ট আপনারা কোনো ক্রমেই ভালো পাবেন না, দেখা যাবে যে ভেঙে যাবে। তো আমি এইভাবে ডুবো তেলে এটাকে ছেড়ে দিয়ে ভেজে দেখাচ্ছি। দেখুন সুন্দর কালার হচ্ছে। তো আমি এইভাবে করে সবগুলো আমি ভেজে নিচ্ছি। এই তো আমি কিন্তু সবগুলোই ভেজে নিয়েছি কাবাবটা, এবং আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মসৃণ হয়েছে এবং কতটা জালি হয়েছে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা ভিতরে জালি হয়েছে, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু মাকড়সার জালের মতো খুব সুন্দর একটা জালি হয়েছে। তো আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে দিবেন যাতে সবাই উপকৃত হয়। আর এটাকে আমি ফ্রোজেন করাও দেখাচ্ছি, এটা কিভাবে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর এটাকে দীর্ঘ সময় পর্যন্ত রেখে সার্ভ করে খেতে পারবেন। আর এই কাবাবগুলোকে যখন আপনারা ফ্রিজে রাখতে যাবেন তখন এইভাবে ফ্রিজে ডিপ করে নেবেন। যখন একদম সাদা সাদা হয়ে আসবে তখন এটাকে এভাবে তুলে আপনারা যে কোনো একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। তাহলে অনায়াসে একটার গা থেকে আর একটা খুব ভালোভাবে তুলে নিতে পারবেন। এতে করে এর শেপটা নষ্ট হবে না বা কোনো কিছুই ভেঙে যাবে না। আর যখন ভাজবেন ঠিক ডুবো তেলে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়ে এগুলোকে ভেজে রাখবেন। তো আমি এইভাবে করে একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে ফ্রিজে রাখছি। তো এইভাবে যদি আপনারা রাখেন, আপনারা 2 থেকে 3 মাস খুব ভালোভাবে রেখে এটাকে খেতে পারবেন। তো আমি এইভাবে রেখে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট